সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে কাণ্ডটি ঘটেছে সেটা হচ্ছে যে একটি চিঠি ভাইরাল হয়েছে। এনসিপির জাতীয় নাগরিক পার্টি তাদের একটি চিঠি ভাইরাল হয়েছে। সেই চিঠিতে বলা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এই দুজনকে বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য দল থেকে। তাহলে পরবর্তীতে কি হবে? এরপরের স্টেপ হাসনাত আব্দুল্লাহরা সেনাবাহিনীর বিরুদ্ধে কি আরও কিছু করার চেষ্টা করবে? প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল এবার একটি সাক্ষাৎকার দিলেন। চ্যানেল আইয়ের জনপ্রিয় তৃতীয় মাত্রায় গত রাতে সাক্ষাৎকারে নানা কথা বললেন। সেখানে তিনি বলার চেষ্টা করলেন অনেক কিছু, ছাত্রদের পক্ষে, নতুন রাজনৈতিক দলের পক্ষে নানা রকমের সাফাই গাইলেন। আবার বললেন যে এই রাজনৈতিক দলের পক্ষে সরকার কোনো কাজ করছে না, সরকারের অভ্যন্তরে নির্বাচন সংক্রান্ত আদৌ কোনো মিটিং হয়নি বলেও জানিয়েছেন। নানা রকম কথা বলেছেন। সেনাবাহিনী নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেনাবাহিনী প্রধান নিয়ে আলোচনা করেছেন তিনি, এবং সেখানেও সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনা প্রধানের মতের বিরুদ্ধে তার অবস্থান। আসিফ নজরুলের কথা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সরকারের ভুল ত্রুটি নিয়ে অনেক কিছুই তিনি স্বীকার করেছেন। তার আগে গুজব নিয়ে কথা বলি, যেটাকে গুজব বলা হচ্ছে। কেন এটাকে গুজব বলা হচ্ছে, কেন এটা সত্য নয় নাকি সত্য, সেগুলো হয়তো সময়ই নির্ধারণ করবে। একটি চিঠি, সেই চিঠিটা জাতীয় নাগরিক পার্টির সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত, যুগ্ম সদস্য সচিব দপ্তর, তিনি দপ্তরের দায়িত্বে তিনি রয়েছেন, তার স্বাক্ষরিত একটি চিঠি। সেই চিঠিতে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল জনাব হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল জনাব সার্জিস আলমের বিষয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, পার্টিতে সিনিয়রদের নামও লেখা হয়েছে, বেয়াদবি, একক আধিপত্য, ছাত্রলীগের অতীত পশুত্বপনা এখনও আচরণে থেকে যাওয়া, এরকম নানা অজুহাতে তাদেরকে আজীবনের জন্য জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, এমন একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই চিঠি নিয়ে আবার গণমাধ্যমে খবরও হয়েছে, নিউজও হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিংসকে উদ্ধৃতি করে বিভিন্ন গণমাধ্যম বলছে এই চিঠিটি গুজব, তাদেরকে হেয় করার জন্য এটি গুজব রটানো হয়েছে। এই ধরনের গুজব রটিয়ে তাদের আরও বেশি প্রচারণা করা হচ্ছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে এই এনসিপির বিরোধী পক্ষ এই ধরনের গুজব রটিয়ে বরং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের প্রচারের কাজটা করে দিচ্ছেন যদি সত্যি এটি গুজব হয়। চলে যায় আসিফ নজরুলের প্রসঙ্গে। আসিফ নজরুল তৃতীয় মাত্রায় বড় একটি সাক্ষাৎকার দিলেন এই রাতেই, যে রাতে কথা হচ্ছে সেই রাতেই কিছুক্ষণ আগে তিনি তার সাক্ষাৎকারে সেই পর্বটা প্রচারিত হয়েছে, এবং সেখানে তিনি নানা রকমের কথা বলেছেন। সরকারের ব্যর্থতার কথা বলেছেন, সরকারের নতুন রাজনৈতিক দল যে এনসিপি তাদের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে কথা বলেছেন, অস্বীকার করেছেন তিনি। আবার অস্বীকার করে এমন মন্তব্য করেছেন যে মন্তব্যে স্পষ্ট হয় যে সরকার এটার সঙ্গে রয়েছে। কি বললেন আসিফ নজরুল, চলুন একটু কিছু পয়েন্টে দৃষ্টি দেওয়া যাক। তিনি বলেছেন যে মাঝখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বর্তমান উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের গড়া নতুন দলে যোগদান করবে না। যদি যোগদান করে তাহলে আমার এতদিনের জীবন মিথ্যা হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ নিতে পারি এটা করবে না। তখনই তাকে প্রশ্ন করা হলো যদি তাই না করে তাহলে ছাত্রদের বিভিন্ন ইস্যুর পক্ষে, যখন জুলাই প্রোক্লেমেশনের ঘোষণা দেয়া হলো তখন উপদেষ্টা আসিফ মাহমুদ, সেনাবাহিনী প্রসঙ্গে যখন বিতর্ক তৈরি হলো তখন আবারও উপদেষ্টা আসিফ মাহমুদ ভিডিও বার্তা দিলেন। এরকমভাবে নানা রকম, মাহফুজ আব্দুল্লাহ তাদের পক্ষে বিভিন্ন রকমের পোস্ট দিয়েছেন। এই পোস্টগুলো কেন, কিভাবে দেয়া হলো যদি তারা রাজনীতি না করে? আর তারা রাজনীতি করবে না এই কথা কিভাবেই বা তিনি বলছেন যখন উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করেছেন, এবং আসিফ মাহমুদ বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে এখনও সিদ্ধান্ত নেইনি, রাজনীতি করতে হলে অবশ্যই উপদেষ্টা পদ ছেড়েই রাজনীতি করব। তার মানে হচ্ছে যে উপদেষ্টা পরিষদের এই ছাত্র দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আব্দুল্লাহ তারা যে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এটা প্রমাণিত সত্য, কিন্তু আসিফ নজরুল তিনি চ্যালেঞ্জ নিলেন যে উপদেষ্টা পরিষদের কেউ রাজনীতি করবে না। তাহলে বোধহয় চ্যালেঞ্জ এটা নিয়েছেন যে ডক্টর ইউনূস এই রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত হবেন না, কিংবা তিনি সংযুক্ত হবেন না। গুঞ্জন ছিল ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ অনেকেই এই দলের সঙ্গে সংযুক্ত হবেন। সেই গুঞ্জন গুজবেরই বোধহয় উত্তর দিলেন, নিজেকে সেভ করেই বোধহয় উত্তর দিলেন। কিন্তু
তিনি বোধহয় ভুলেই গিয়েছিলেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আবদুল্লাহ উপদেষ্টা পরিষদের থেকে এই দলের পক্ষে যেভাবে অবস্থান নিচ্ছে সেটি তো আছেই। সরকার বিভিন্নভাবে তাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করছে সেগুলোও সামনে আনা হয়। সেগুলো বলেছেন যে না, সরকার তাদের সাহায্য সহযোগিতা করছে না। এই ছাত্র সংগঠন যে একের পর এক ভুল করছে সেগুলোকে তিনি বলেছেন তারা ভুল থেকে শিখছে, ভুল করছে, শিখছে। এই যেমন হাসনাত আবদুল্লাহ 100 গাড়ি নিয়ে শোডাউন করলো, তার দলের মধ্যেই প্রতিবাদ করা হলো। এই প্রতিবাদের কালচার কি এর আগে কোনো দলের মধ্যে ছিল না? তাহলে এরা নতুন কোনো কিছু করছে, এরা ভালো কিছু করছে। এভাবে তিনি সাফাই গাওয়ারও চেষ্টা করেছেন এনসিপির প্রতি। তার সাফাই এটা স্পষ্ট যে তিনি সহ উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমামে ছাত্রদের এই নতুন দলের প্রতি সহানুভূতিশীল এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা সহযোগিতা করে যাচ্ছেন। আসিফ মাহফুজুল্লাহ ছাত্রদের দলের পক্ষে বিভিন্ন রকমের পোস্ট দিয়েছেন, সেটাকে তিনি বলেছেন যে তারা ভুল করেছেন, তারা আর ভুল করবেন না, এমনটা বলার চেষ্টা করেছেন যখন তিনি চ্যালেঞ্জ নিচ্ছেন যে উপদেষ্টা পরিষদের কেউ এই দল করবে না। তিনি বলার চেষ্টা করেছেন যে সরকার সম্পূর্ণ নিরপেক্ষ, কারো পক্ষে সরকার কাজ করছে না। সেনাপ্রধান প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেনাপ্রধান যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, সেই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে সেনাপ্রধান ভুল করেছেন, এটা তার বলা উচিত হয়নি, এমনটা বলার চেষ্টা করেছেন। সেনাপ্রধানের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদরা যেভাবে উঠে পড়ে লেগেছে, সেই প্রসঙ্গে তিনি তাদেরকে দোষারোপ না করে তিনি সেনাপ্রধানকেই দোষারোপ করেছেন যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা সেনাপ্রধানের মুখ দিয়ে উচ্চারিত না হওয়াই ভালো, তাতে করে সব কিছুই ভালোভাবে চলবে। তার মানে সেনাপ্রধানের বিরুদ্ধে যে ধরনের বিষোদ্গার করা হচ্ছে সেই বিষোদ্গারের পক্ষে আসিফ নজরুল স্পষ্ট অবস্থান ব্যক্ত করলেন। তিনি তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই যে ছাত্ররা কথায় কথায় এটা করছে ওটা করছে, বলছে যে এটা ছাত্রদের কথা, এটা সারা দেশের জনতার কথা, কিন্তু আদতেও কি এই দেশে যদি 1 কোটি ছাত্র থাকে কিংবা 2 কোটি ছাত্র থাকে, তাহলে সবার প্রতিনিধিত্ব কি এই ছাত্ররা কয়েকজন ছাত্র সমন্বয়ক তারা করছে? সবার প্রতিনিধিত্ব তারা করছে না। আসিফ নজরুল সেটা স্বীকার করেছেন যে সবার প্রতিনিধিত্ব করছে না, কিন্তু তারা যেহেতু আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, তারা এই ব্যাপারটা মনে করছে যে তাদেরই ব্যাপার, এভাবেই তিনি পাশ কাটানোরও চেষ্টা করেছেন। এইটাকেই জিল্লুর রহমান বলেছেন যে এটা অনেকটা দখলদারিত্বের মতো, যে সবার ক্রেডিট নিজেরা দখল করছে। যেমন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা তাদের সঙ্গে নেই, তাদের সঙ্গে দ্বিমত করছে, ছাত্রীরা তাদের সঙ্গে নেই, তাদের সঙ্গে দ্বিমত করছে, সেই অবস্থাতেও তারা বলছে যে পুরো বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধিত্ব তারা করছে, এটা ভুল। আসিফ নজরুল এই ব্যাপারে কোনোই উত্তর দিতে পারেননি। ছাত্ররা, আগেই বলেছি, ছাত্ররা ভুল করছে, তার প্রতিবাদ হচ্ছে, এটাকে ভালো কালচার হিসেবে, মানে নতুন দলের ভালো কালচার হিসেবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের ইতিহাসে এর থেকে খারাপ সময় কোনো সরকার পার করেনি, যে খারাপ সময়টা তাদের সরকার পার করছে। সেই কারণেই তারা নানা রকমের ভুল করছে এবং ভুল থেকে তারা শিখছে, তারা লার্নিং প্রসেসের মধ্যে আছে। তার মানে এটা একটা কোচিং সেন্টার, তারা লার্নিং প্রসেসের মধ্যে আছে। একটা করে সমস্যা আসবে, ভুল করবে, সেই ভুলের খেসারত দেবে বাংলাদেশের মানুষ। এমনটাই এর আগে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারেও এমনটা আমরা শুনেছি যে আমরা তো কিছুই জানি না, আমাদের অভিজ্ঞতা নেই, আমরা ঠেকছি, শিখছি, কোনোটা হচ্ছে না, হলে ভালো, না হলে নাই, এই ধরনের উত্তর তার কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি। দেশের ইতিহাসের সব থেকে খারাপ সময় কেন বললেন, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে যে এখন তো শেখ হাসিনার সরকার নেই, এখন ফ্যাসিস্ট সরকার নেই, তো এখন তো সব থেকে ভালো সময় থাকার কথা। মবের প্রসঙ্গে তিনি বলেছেন যে হ্যাঁ, মব হচ্ছে, মব কালচার তৈরি হচ্ছে, কিন্তু সেটা তো সরকার করছে না, এর আগে সরকার করেছে। মানুষকে দমন পীড়ন সরকার করছে, বিরুদ্ধ মতকে ঠেকিয়ে দেওয়ার ব্যাপারটা আগে সরকার করেছে, এখন তো সরকার করছে না। এখন বিভিন্ন মতের লোকজন একমত আর এক মত সহ্য হচ্ছে না, মব করছে, এটা করছে, ওটা করছে, কিন্তু সরকার সেটাকে ঠেকাচ্ছে না। সেটা বলেছে যে হয়তো আমাদের কিছুটা বিলম্ব হয়েছে, আমরা ভুল করেছি, ভুল থেকে আমরা শিখছি, এমনটা বারবার বলার চেষ্টা করেছেন। যে মবের বিরুদ্ধে সরকারের অবস্থান যে স্পষ্ট নয়, সরকার মবের বিরুদ্ধে যে অবস্থান নিতে পারেনি, সেটাও তিনি এক অর্থে স্বীকার করে নিয়েছেন। মবের বিরুদ্ধে মাহফুজ আলমের পোস্টকে তিনি সামনে এনেছেন, যে মবের বিরুদ্ধে তৌহিদি জনতার নামে যা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে মাহফুজ আলম পোস্ট দিয়ে যে ধরনের বিপাকে পড়েছেন, যে ধরনের সমালোচিত হয়েছেন তিনি, সেটাও তো আমরা করছি। মানে মাহফুজ আলমের ওই একটা ফেসবুক পোস্টকে সরকারের একটা ক্রেডিট হিসেবে তিনি নেয়ার চেষ্টা করেছেন।
তিনি নির্বাচন বিষয়ে বলেছেন যে নির্বাচন বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। একটা গোমর কিন্তু ফাঁস করেই দিয়েছেন, সেটা হচ্ছে যে এই যে নির্বাচন জানুয়ারিতে হবে, ডিসেম্বরে হবে, ফেব্রুয়ারিতে হবে, জুনের মধ্যে হবে, এই যে এত কথা প্রধান উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন রকম কথা বলছেন, তিনিও বলেছেন যে আগামী বছর ঈদের আগে, ঝড় ঝঞ্ঝার আগে নির্বাচন হবে, এটা আমার ধারণা। কিন্তু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যা বলবেন সেটাই হবে। আমাদের মধ্যে উপদেষ্টা পরিষদে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটি করার জন্যই তারা এসেছেন, সেই ব্যাপারেই তাদের উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। তাহলে উপদেষ্টা পরিষদ আসলে কি করছে, কি করে সময় অতিবাহিত করছে, সেই প্রশ্ন সামনে এসেই যায়। নির্বাচন নিয়ে যে এত কথা হচ্ছে, এত কথার মাঝে উপদেষ্টা পরিষদ যে নির্বাচন নিয়ে একটি মিটিংও করেনি, সেটি আসিফ নজরুল কিন্তু ফাঁস করে দিলেন। তিনি নিজের কথা বলেছেন যে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, কিন্তু সেই সমালোচনার তিনি জবাব দিচ্ছেন না, কারণ এইসব কথার জবাব হয় না। তিনি বলছেন যে আমি দিন রাত 24 ঘন্টা কাজ করছি, আগে ফ্রি ছিলাম তখন মানুষের প্রশংসা পেয়েছি, অথচ এখন 24 ঘন্টা কাজ করছি, রাত 2টা 3টা পর্যন্ত জেগে কাজ করছি, সারাদিন কাজ করছি, কোনো রেস্ট নেই, অথচ মানুষের গালি খাচ্ছি। এই লাইফটা আমি এনজয় করছি না, আগের লাইফটাই ভালো ছিল। শুধুমাত্র পার্থক্য একটাই, আগে যে অবস্থা ছিল তখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতাম না, তখন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। কারণটা বলেননি তিনি, কারণটা খুবই সহজ, যে এখন তারা ক্ষমতায় আছে, এই কারণেই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন। কিন্তু যে আলোচনাগুলো আসেনি, আসিফ নজরুলকে নিয়ে এত সমালোচনা, আইন মন্ত্রণালয়কে পুঁজি করে তিনি হাজার হাজার কোটি টাকা কামাই করছেন, বিদেশের একজন ইউটিউবার তার বিরুদ্ধে সরাসরি বিভিন্ন রকমের অভিযোগ করছেন, আমেরিকায় শত শত কোটি টাকা খরচ করে তিনি জায়গা বাড়ি এগুলো কিনেছেন, পরিবারকে সেখানে ট্রান্সফার করার ব্যাপারে তার কার্যক্রম চলছে, এরকম নানা সমালোচনা তার বিরুদ্ধে রয়েছে। আইন মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ বাণিজ্যে তার কথা শোনা যাচ্ছে, সেগুলো আসেনি। জিল্লুর রহমান সেই প্রসঙ্গগুলো আনেননি, টেকনিক্যালি আনার চেষ্টা করেছিলেন, কিন্তু আসিফ নজরুল সেগুলো পাশ কাটিয়ে গেছেন। বলেছেন যে কেউ যদি আপনাকে বলেন যে আপনি চোর, তাহলে কি আপনি সেটার উত্তর দেবেন? আপনি তাকে ঠাস করে গালে একটা চড় দেবেন। তো এই যেগুলোর কোনো বাস্তবতা নেই, যেগুলোর কোনো অস্তিত্ব নেই, সেই প্রসঙ্গের উত্তর দেওয়ারও কোনো মানে হয় না। তার মানে তিনি এগুলো উত্তর টেকনিক্যালি এড়িয়ে গেছেন। আদতে উত্তর দেওয়ার কিছু নেই, নাকি তিনি বিব্রত হয়েছেন, সেটাও একটা বড় প্রশ্ন। আসিফ নজরুলের এই সাক্ষাৎকার থেকে বেশ কয়েকটি ব্যাপার সামনে আসলো, সেটা হচ্ছে সরকারের মধ্যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো মিটিং হয়নি, নাম্বার 1, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তার মানে নির্বাচন নিয়ে মুখে তারা যতই কথা বলুক, আদতে কর্মক্ষেত্রে নির্বাচন নিয়ে তাদের কোনো উদ্যোগ নেই। এবং সেনাবাহিনীর বিপক্ষে তারও যে অবস্থান, এবং প্রকারান্তরে এটা যে সরকারেরও অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে, সেটা তিনি এক প্রকার নিশ্চিতই করে দিলেন।